আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং আজকে আমরা ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের ৪ নম্বর চ্যাপ্টার অর্থের সময় মূল্য নিয়ে পড়ব। এবং এই চ্যাপ্টারটা তোমরা সবাই জানো কতটা ইম্পর্টেন্ট, যে প্রতিটা বোর্ডে প্রতিবার মাল্টিপল কোশ্চেন এখান থেকে থাকে। আর যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সেক্ষেত্রে ফাইন্যান্সের 4টা চ্যাপ্টার থেকে কিন্তু সম্ভাবনা আছে যে এই চ্যাপ্টার থেকে ম্যান্ডেটরি একটা কোশ্চেন আসবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের মেজরিটি টাইমে যেই টপিকের সমস্যা থাকে, আজকে কিন্তু সেই টপিকের সিকিউগুলো আমরা সলভ করব। সেই সাথে যেহেতু প্রথমবারের মতো তোমরা শর্ট কোশ্চেন সলভ করতে যাচ্ছ, সেটার জন্য আমি কিন্তু খুব বেছে 10টা শর্ট কোশ্চেন বেছে নিয়ে আসছি, যেটা পড়লে তোমাদের শর্ট কোশ্চেন এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না, জাস্ট এই কয়টা পড়লেই হবে। এখন যারা অলরেডি জয়েন করে ফেলেছো তারা তোমাদের বন্ধুদেরকে বান্ধবীদেরকে মেনশন দিয়ে দাও যে আজকে কিন্তু অর্থের সময় মূল্যের উপর ক্লাস হবে। সো ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে তো টুকটাক কথা বলি। প্রথমবারের মতো কিন্তু তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে এবং আগামীতে কিন্তু তোমাদের অনেক ক্লাস নেওয়া হবে। আর বিশেষ করে যারা অলরেডি আমাদের ব্যবসা শিক্ষার এসএমপি কোর্সে আছো, তাদের সাথে কিন্তু আমার প্রতিবারই দেখা হবে। ওকে, তোমাদের প্রান্তি আপু, ম্যানেজমেন্টের প্রান্তি আপু কিন্তু ক্লাসের জন্য একদম টাইমলি চলে আসছে। প্রান্তি আপু ওয়েটই করতেছিল ক্লাসের জন্য। ওকে, ফাতেমা বলছে হ্যালো হ্যালো। ফাতেমা, কি অবস্থা? আমি নরসিংদী থেকে। ওকে ওকে, বাকিরাও একটু জানাও কে কোথা থেকে জয়েন করলে। আর হচ্ছে তোমাদের প্রান্তি আপু চলে আসছে। প্রান্তি আপু যেন কি বলতেছে আমাকে মেনশন দিছে, বাকিটা আর দেখতে পারতেছি না। ওকে, প্রান্তি আপু কিন্তু তোমাদেরকে কয়েকদিনের মধ্যে ম্যানেজমেন্ট ক্লাস নিবে। ওকে, রাকিব চলে আসছে। বাকিটা সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একদম হাতে কলমে। অ্যান্ড গেস করো, আমি একদম তোমাদের জন্য আমার বাসা থেকে আমার ক্যালকুলেটরটাও নিয়ে আসছি। আমি একদম তোমাদেরকে হাতে কলমে ম্যাথ করে দেখাবো। জান্নাত বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবগুলা চ্যাপ্টারে আমরা কিন্তু এসএমপি কোর্সের সব কভার করব, কোনো টেনশন নাই। আচ্ছা, ওকে, আমরিন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আফরিন চলে আসছে। প্রান্তি আপু হচ্ছে বন্ধুকে মেনশন দিয়েছে। রাকিব বলছে যশোর থেকে। রুমানা ঢাকা থেকে। আমিও ঢাকা থেকে, আমি ঢাকার মিরপুর থেকে। আচ্ছা, বাকিরা হচ্ছে খুব দ্রুত জয়েন করে ফেলবো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব, যাতে সবাই মিলে একসাথে আজকে অর্থের সময় মূল্যের ক্লাসটা করতে পারি। এবং এই চ্যাপ্টার থেকে সূত্র হচ্ছে 5টা। পিভির 2টা সূত্র, এফভির 2টা সূত্র, ইআর বা এফেক্টিভ অ্যানুয়াল রেটের একটা সূত্র। এফেক্টিভ অ্যানুয়াল রেট থেকে সম্ভাবনা আছে যে তোমাদেরকে একটা এমসিকিউ দিতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ বাকি পিভি এফভি থেকে হচ্ছে সিকিউ থাকবে। আপু মিরপুর তো ঢাকার বাহিরে। প্রান্তি আপু বলছে মিরপুর ঢাকার বাহিরে। না না, মিরপুর কিন্তু ঢাকার ভিতরেই, ঠিক আছে? একটু জ্যাম ট্যাম পড়ে, কিন্তু সমস্যা নেই, ঢাকার ভিতরেই আছে আপু। আচ্ছা, রাকিব হচ্ছে অলরেডি এসএমপিতে আছে। ভেরি গুড, তাহলে কিন্তু তোমার ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোনো সাবজেক্ট নিয়ে কোনো টেনশন নেই, সবগুলো কভার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এতক্ষণ ধরে অনেক কথা বললাম, এখন তাহলে একটু শর্টে আমার পরিচয়টা নিয়ে নিই, যারা অলরেডি এর আগে আমার সাথে কখনো কথা হয় নাই বা কখনো পরিচয় হয় নাই। আমি হচ্ছে ফাইজা তাসনিম, তোমাদের ফাইন্যান্স বিষয়ের ইনস্ট্রাক্টর এবং বর্তমানে 10 মিনিটসে অপারেশন কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করছি। আর পড়াশোনার কথা বললে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করছি, বিবিএর 4th ইয়ার শেষ, আর এখন শুধু ইন্টার্নশিপ বাকি, সামনে ইনশাল্লাহ এমবিএ করব মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। আর এছাড়া হচ্ছে আমার কলেজ ছিল হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং স্কুল ছিল হচ্ছে মিরপুর বাংলা হাই স্কুল, বাসার কাছে। ওকে, আচ্ছা, ওকে, অনেকে জয়েন করে ফেলছে সবাই, আমি এখনো দেখি নাই অনেকে। আচ্ছা, রাকিব হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলতেছে, নিজেরাও পড়বো ফ্রেন্ডকে সহ পড়বো, যাতে সবাই মিলে ভালো রেজাল্ট করি। আচ্ছা, সবাই হচ্ছে দ্রুত ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই। আর বলি, টেস্ট পরীক্ষা তো এই যে সামনেই টেস্ট পরীক্ষা, কার কি অবস্থা, প্রিপারেশন কত দূর? শর্ট সিলেবাস কোর্সে সবাইকে ওই অনুযায়ী আমরা পড়তেছি কিনা, কতটুকু আগাইতে পারছি, সবাই একটু কমেন্টে আগে তোমাদের অবস্থা বলো যে আপু পড়াশোনার হচ্ছে এই অবস্থা, আর বিশেষ করে ফাইন্যান্সে কি অবস্থা। আচ্ছা, অনেকেই এখানে দেখতে পাচ্ছি, অনেকেই হচ্ছে আমাদের এসএমপিটা অলরেডি চলে আসছে। মাহবুব আলম, হ্যাঁ, ও হচ্ছে এসএমপিতে আছে। ওকে, আর বর্ষা বলছে হচ্ছে ঢাকা থেকে। রাইসা চলে আসছে, রাইসাকে মেনশন দিছে হচ্ছে তার বান্ধবী ফাতেমা। ভেরি গুড। আচ্ছা, মারুফ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারুফ। তারপর হচ্ছে আইরিন চলে আসছে, সুমন চলে আসছে। ওকে, অনেকেই চলে আসছে আমি দেখতে পাচ্ছি। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি।
আজকে আমরা অধ্যায় 4 অর্থের সময় মূল্য অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির চ্যাপ্টারটা পড়বো। এখানে আমি তোমাদেরকে ফাইন্যান্সের থিওরি হয় না, হ্যাঁ ফাইন্যান্সের থিওরি আছে তো তোমাদের 4টা চ্যাপ্টার বাদে, 1 নম্বর চ্যাপ্টার ফাইন্যান্স পার্টের 1 নম্বর চ্যাপ্টার আর ব্যাংকিং পার্টের 3টা চ্যাপ্টারই পুরো থিওরি। আর এর মাঝখানে যে 3টা চ্যাপ্টারের ম্যাথ আছে, অর্থের সময় মূল্য, আদর্শ বিচ্যুতি চ্যাপ্টারটা যেটা হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হারের চ্যাপ্টার, আর মূলধন বাজেটিংয়ের চ্যাপ্টার, এই 3টা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার। এবং বিশ্বাস করো এক্সামে যারা ম্যাথগুলো অ্যান্সার করবে এবং অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারবে তাদের ফাইন্যান্সে A+ কনফার্ম। ম্যাথ থেকে যদি তোমরা 4টা অ্যান্সার করতে পারো আরও ভালো, ঠিক আছে, 4টা তো আর পারবে না, বেসিক্যালি 3টা অ্যান্সার করতে পারবা। সো ম্যাথ থেকে অ্যান্সার করলে তোমাদের একদম দেখবা যে ম্যাথগুলো করতেও বেশি সময় লাগতেছে, অনেক বেশি লিখতেও হচ্ছে না। যখন আবার ব্যাংকিং পার্টে লেখা শুরু করবা তখন দেখবে হাতের লেখা ভালো থাকতেছে। ওভারঅল যদি ম্যাথ ভালো মতো পারো ফাইন্যান্স নিয়ে আর কোনো টেনশন নাই। আচ্ছা, মারুফের বলছে ফাইন্যান্সে ভালো অবস্থা, সানি চলে আসছে, বর্ষা আছে, আর হচ্ছে আমরিন এসএমপিতে, তোমাদের অনেকেই এসএমপিতে, তার মানে তোমাদের সাথে সামনে ফ্রিকোয়েন্টলি ক্লাস নেওয়া হবে। আমি এবং তোমাদের রায়ান ভাইয়া হচ্ছে ফাইন্যান্স নিব, একটু আগে প্রান্তি আপু ছিল, প্রান্তি আপু কাইফ ভাইয়া হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট নিবে, মাহিন ভাইয়া তোমাদের অ্যাকাউন্টিং নেবে। সো কোনো সাবজেক্ট নিয়ে কোনো টেনশন নাই। যারা যারা কোর্সে নেই তারা দ্রুত, আজকের ক্লাসে কিন্তু আমি একটা প্রোমো কোডও বলবো, কিন্তু প্রোমো কোডের জন্য তোমাকে একদম লাস্ট পর্যন্ত থাকতে হবে। লাস্টে কিন্তু আমার প্রোমো কোডটা বলে দিব, যেটা দিয়ে তুমি আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের এসএমপি কোর্সে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে ডিসকাউন্টে অ্যাডমিট হয়ে যেতে পারবে। আমাদের কিন্তু ডিসেম্বরের একদম 1 তারিখ থেকে মেইন ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, সো চলে যাই। প্রথমে আমরা একটু দেখি যে বোর্ডে এই চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আছে। এইটা জাস্ট এক দেখাই বলা যায় যে তোমার কনফার্ম এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে। সো যারা ভাবতেছো যে আমি 7টা চ্যাপ্টারে 6টা চ্যাপ্টার পড়বো, এইটা স্কিপ করব কারণ আপু এইটা একটু কঠিন লাগে, এটা কিন্তু করা একদমই উচিত হবে না, কারণ এখান থেকে কনফার্ম তোমাদের কোশ্চেন থাকবে। এবং দেখো কিছু বোর্ড আছে যারা 3টা কোশ্চেন 2টা কোশ্চেন করে দিচ্ছে, ঠিক আছে। সো এই চ্যাপ্টার থেকে অনেক প্যাটার্নের ম্যাথ দেওয়া যায়, এই জন্য বেশি ম্যাথ থাকে এই চ্যাপ্টারে। ওকে, সো প্রথমে আমরা জেনে নেই হচ্ছে অর্থের সময় মূল্যটা কি। এইটার ডেফিনেশন কিন্তু তোমাদের সব সময় আসে। অর্থের সময় মূল্য যখনই কাকে বলে আসবে অ্যান্সার একটাই, সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। বা অনেক সময় কোশ্চেনে থাকে যে অর্থের সময় মূল্যের ধারণাটি ব্যাখ্যা করো, তখন তোমাকে অবশ্যই প্রথম লাইনে লিখতে হবে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। এই জন্যই বলা হয় যে আমার হাতে আজকে যদি 100 টাকা থাকে, এই প্রথম বছরে এই সেম টাকাটা দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে এটার ভ্যালু সেম থাকবে না। এই 100 টাকার ভ্যালু কি হতে থাকবে? 100 টাকার ভ্যালু কমতে থাকবে। এখন যেরকম আমরা 100 টাকা দিয়ে যেই চিপসটা অথবা যেই জিনিসটা কিনতে পারতেছি, 100 যদিও চিপসের দাম হয় না, ওকে ডিসকনের দাম, ডিসকন আইসক্রিম তো অনেকে শুনছো হয়তো, সো স্যাভয়ের একটা আইসক্রিম, চকলেট আইসক্রিম, ওইটার দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। আজকে আমরা 100 টাকা দিয়ে এই আইসক্রিমটা কিনতে পারতেছি, কিন্তু 1 বছর পরে আর সেম 100 টাকা দিয়ে এই জিনিসটা কেনা সম্ভব হবে না। কেন হবে না? এটা অর্থের সময় মূল্যর কারণে। ওকে, আহান বলছে হচ্ছে হ্যাঁ চ্যাপ্টারটা ভেরি ইজি, যদি শুধুমাত্র ভালো মতো ক্যাচ করতে পারো টপিকগুলো, আর হচ্ছে কোশ্চেনে বুঝতে পারো যে কোশ্চেনে কি চাইছে, পিভি চাইছে, এফভি চাইছে, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি নাকি বছরে একবার চক্রবৃদ্ধি, এই 4টা জিনিস ক্যাচ করতে পারলেই কিন্তু কোশ্চেন ইজি হয়ে যায়। সো এই যে আমাদের আজকের 100 টাকা আর দ্বিতীয় বছরের 100 টাকা সমান মূল্য বহন করবে না, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে অর্থের সময় মূল্য। এবং এই সময় মূল্যের মূল কারণ কি আমরা সবাই জানি, এই সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। সুদের হারের কারণে আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এই সুদের হার যে কত জায়গায় কোশ্চেনে আসছে, সিকিউ, এমসিকিউতে তোমরা কনফার্ম থাকো এটা পাবাই, কোনো না কোনো বোর্ডে, মানে মাল্টিপল বোর্ডে এই কোশ্চেনটা থাকবে, অর্থের সময় মূল্যের মূল কারণটা কি। হ্যাঁ, সানি বলছে হচ্ছে ডিসকাউন্ট ওভাররেট আইসক্রিম, ট্রু, আমার কাছে 100 টাকার জন্য ভর্তির মনে হয় নাই। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এই কোশ্চেনটা সব জায়গায় থাকে, এবং এখান থেকে একটা শর্ট কোশ্চেন থাকতে পারে বা অনুধাবনমূলক কোশ্চেন থাকতে পারে যে অর্থের সময় মূল্যের মূল কারণকে ব্যাখ্যা করো, তখন তোমাকে এই সুদের হারটা ব্যাখ্যা করতে হবে। এরপরে আমরা জাস্ট একটু কুইক সূত্রগুলো দেখেই কিন্তু আমরা আজকের মেইন পারপাস সিকিউতে চলে যাব। আমরা প্রথমত নির্ণয় করব কি ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সময় আমাদের কাছে 2টা সূত্র আছে, কালারটা একটু চেঞ্জ করি। ওকে, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সময় একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি হবে,
মানে বছরে একবার চক্রবৃদ্ধি হবে, আর একটা হচ্ছে একাধিকবার চক্রবৃদ্ধি হবে। জাস্ট তোমাকে কোশ্চেনে এইটা খেয়াল রাখতে হবে যে তোমাকে একাধিকবার চক্রবৃদ্ধির কথা বলছে নাকি বার্ষিক চক্রবৃদ্ধির কথা বলছে। যদি একাধিকবার চক্রবৃদ্ধির কথা বলে ভবিষ্যৎ মূল্য সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি হচ্ছে বর্তমান মূল্য, 1 প্লাস আই হচ্ছে সুদের হার, এন হচ্ছে মেয়াদকাল। সব কোশ্চেনে সুন্দর মতো দেওয়া থাকবে। আর বছরে একাধিকবার চক্রবৃদ্ধি, তার মানে এবার বছরে তোমাকে সুদ দেওয়া হচ্ছে কি বারবার দেওয়া হচ্ছে, এক বছরে হয়তো 3 বার, 6 বার, 12 বার। সেই ক্ষেত্রে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এম। এম হচ্ছে, এম কে আমরা বলি হচ্ছে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। এম কে আমরা কি বলতেছি, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। সো একাধিকবার হইলে আই এর নিচে একটা এম আসবে, এন এর সাথে একটা গুণ হবে এম। সব সময় এটা হবে। ইন্টারে যখন তোমরা এই চ্যাপ্টারটা পড়বা তখনও সেম কাহিনী। যত জায়গায় দেখবা একাধিকবার চক্রবৃদ্ধি, তোমাকে অবশ্যই জিনিস দুই জায়গায় নিতে হবে। একটা আয়ের নিচে একটা এম বসাবো, এন এর সাথে একটা এম গুণ করে দিব। সো এইটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটা সূত্র। এরপর একটা জিনিস যেটা তোমরা সব সময় মিস করো, এবং আমি জানি এইটা আমি বলার পরে অনেকে বলবা আপু এটা তো পাই নাই এখনো কোথাও, সেইটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। সরল সুদ কি? প্রথম কথা হচ্ছে যে আপু সরল সুদ কি? সরল সুদ হচ্ছে যখন শুধুমাত্র আসলের উপর সুদ প্রদান করা হবে তখন তাকে সরল সুদ বলে। আর চক্রবৃদ্ধি সুদ কোনটা? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যখন সুদ আসলের উপর সুদ প্রদান করা হবে। ওকে, অনেকেই এখন নতুন জয়েন করতেছে। আফনান চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু ফাইন্যান্সের 4 নাম্বার চ্যাপ্টার শুরু করছি আজকে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ করাবো, শর্ট কোশ্চেনের সাজেশন থাকবে, অলসো এমসিকিউ করাবো। ওকে, সো আমরা একটু সরল সুদটা যদি দেখি, ধরো তুমি 1000 টাকা ব্যাংকে জমা রাখলে আজকে। সো আমরা একটা একটা করে দেখি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। কালারটাকে চেঞ্জ করব, ইয়েলো কালার নেই নাকি? ওকে, সো আমরা কি বলছি, সরল সুদ হচ্ছে, এটা তোমরা অলরেডি জানো, সরল সুদ হচ্ছে প্রতি বছর আসলের উপর সুদ প্রদান করা হয়। তার মানে প্রথম বছরে 1000 টাকার উপর যদি সুদের হার 10% হয় তাহলে সুদ কত দেওয়া হবে? 100 টাকা। সেকেন্ড বছরেও সেম 1000 টাকার উপরই 10% সুদ দেওয়া হবে, যেটা হবে তোমার 100 টাকা। থার্ড ইয়ারেও এক্সেপশন কিছুই না, ঠিক 1000 টাকার উপরেই 10% সুদ দেওয়া হবে, 100 টাকা। এই যে প্রতি বছর সমহারে সুদ পাচ্ছ, এটাকে বলা হচ্ছে সরল সুদ। সরল সুদ নির্ণয় করতে তেমন কোনো ঝামেলা নাই, কারণ প্রতি বছর টাকার পরিমাণ সেম থাকে। এখন এরকম যদি হয়, এই ক্ষেত্রে যদি তোমাকে এই 1000 টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলে, তাহলে সূত্র হবে পিভি প্লাস পিভি ইন্টু আই ইন্টু এন। ঠিক আছে, তার মানে 1000 টাকার 10% সুদে আমি 3 বছর পরের ভবিষ্যৎ মূল্য জানতে চাচ্ছি। খেয়াল করি কথা যেগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা যদি এই জিনিসটা একটু ম্যাথে করে দেখাই, এই কোশ্চেনটা অনেকে মনে করে যে সরল সুদ থেকে আসবে না, বইয়ে অত ইম্পর্টেন্ট ভাবে দেওয়া নেই। আই নো বইয়ে অত ইম্পর্টেন্ট ভাবে দেওয়া নেই, কিন্তু তোমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা অনেকগুলা বোর্ডে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। ওকে, সো আমরা দেখি, আমরা জানতে চাচ্ছি 1000 টাকার 10% সুদে 3 বছর পরে ফিউচার ভ্যালু কত হবে। সো ফিউচার ভ্যালু সমান সমান সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু ইন্টু আই ইন্টু এন। সো এখানে আমার প্রেজেন্ট ভ্যালু কত? 1000 টাকা প্লাস 1000 ইন্টু আই হচ্ছে 10%, তার মানে 0.10 ইন্টু এন সমান সমান হচ্ছে 3। এখন আমরা যদি এটা একটু ক্যালকুলেট করে দেখি, এটা এখানে 1000ই থাকবে। প্রথমে আমরা দেখব হচ্ছে ওইটা কত আসে। 1000 ইন্টু 0.10 ইন্টু 3, এটা আসে হচ্ছে 300। দেখো একটু আগেও কিন্তু আমি 3 বছরে 300 টাকাই বের করছিলাম। 300 এই হচ্ছে আমার ফিউচারে। তাহলে 3 বছর পর কত দাঁড়াবে আমার টাকাটা? ফিউচারে দাঁড়াবে হচ্ছে 1300 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো, খুবই ইজি একটা জিনিস, একটা যেটা দেওয়া থাকবে আমাকে বর্তমান মূল্য, সেটার সাথে জাস্ট এই সূত্রে বসাইলেই কিন্তু আমি ফিউচার ভ্যালুটা পেয়ে যাব। এখন আরেকটা জিনিস একটু দেখো, মাঝে মধ্যে তোমাদেরকে এমসিকিউতে বলে হচ্ছে এরকম একটা অঙ্ক দিয়ে বলবে হচ্ছে
সুদের হার বের করো। তার মানে তোমাকে জানতে চাচ্ছে শুধু এই 300 অ্যামাউন্টটা তোমাকে বের করতে হবে, যে 1000 টাকার 10% সুদে 3 বছর পরে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, কিন্তু সেখানে ওই অ্যামাউন্টের মধ্যে সুদটা কত, সুদটা কত কিভাবে বের করবো, জাস্ট পি ইন্টু আই ইন্টু এন। তার মানে 1000 ইন্টু আই হচ্ছে 0.10, এন সমান সমান হচ্ছে 3 বছর, এইটা দেখবা হচ্ছে 300 টাকা আসছে। সো এইটা হচ্ছে গেল সরল সুদের ক্ষেত্রে কিভাবে ভবিষ্যৎ মূল্য বের করব আর কিভাবে সুদের হার বের করব। ঠিক আছে আপু, একটা ম্যাথ করে দেন। হ্যাঁ, সামনে হচ্ছে তোমাদের কিন্তু আমি একদম ম্যাথ রাখছি, একদম আমি করে করে দেখাবো, আমি বললাম না এই জন্য আমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আসছি, একদম ম্যাথ করে দেখাবো। ঠিক আছে, সো আশা করি আমরা সরল সুদ বুঝতে পারছি। তোমাদেরকে জাস্ট একটু বলে দেই যে কোন জিনিসটা কোশ্চেনে খেয়াল রাখবা। সরল সুদ দেওয়া থাকলে তোমাকে কি ভবিষ্যৎ মূল্য চাইছে নাকি জাস্ট সুদ বের করতে বলছে, ওই অনুযায়ী সূত্রটা বসাবা। এখন যারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছিলে আমাকে জাস্ট একটু কমেন্টে জানায় দাও যে আপু এই জিনিসটা ক্লিয়ার, সরল সুদ থেকে আসলে এমসিকিউ পারবো, আর যদি বাই এনি চান্স সিকিউ তো চলে আসে সেটাও পারবো। আচ্ছা, রাকিব হচ্ছে একটা সূত্র বলছে। রাকিব, এইটা হচ্ছে 1+i/m পাওয়ার m-1, এটা হচ্ছে প্রকৃত সুদের হারের সূত্র। ওকে, পারবো করতে। ওকে, ভেরি গুড। আমরিন বলছে, তারপর আফসানা বলছে, রাকিব বলছে, রাকিব নামটা চলে গেল। আচ্ছা হ্যাঁ, ওকে, ভেরি গুড। সো আমরা হচ্ছে এরপর দেখবো হচ্ছে বর্তমান মূল্য। জাস্ট আমি সূত্রগুলো একবার দেখাচ্ছি, এরপরে ম্যাথে চলে যাব। বর্তমান মূল্যের ক্ষেত্রে দেখো সূত্র হচ্ছে সেম কাহিনী, বার্ষিক চক্রবৃদ্ধি নাকি একাধিকবার। বার্ষিক যদি বার্ষিক হয় এফভি ডিভাইডেড বাই 1+i পাওয়ার এন, আর যদি বর্তমান মূল্য যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয় এফভি ডিভাইডেড বাই 1+i পাওয়ার এম পাওয়ার এন ইন্টু এম। আশা করি আমরা সূত্র সবাই পারি, সো সূত্রতে আর তেমন কোনো ঝামেলা নেই। তোমাদের জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি, এইটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমি তোমাদেরকে লাগলে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, যে এইখানে তোমাদের কাছে অলরেডি জানা আছে, একবার একটু জাস্ট দেখে নাও যে এম কখন কোনটা হয়। আমরা বলছি একাধিকবার যখন চক্রবৃদ্ধি হবে তখন এম আসবে, বাট একাধিকবার বলতে কতবার এবং কতবার হলে এম কত হবে এই জিনিসটা ভালো করে মনে রাখা লাগবে। যদি 6 মাস পর পর হয় আমরা এটাকে বলে থাকি অর্ধবার্ষিক অথবা ষান্মাসিক। তোমরা ষান্মাসিক ওয়ার্ডটার সাথে অনেকে পরিচিত না, এটা অর্ধবার্ষিক মানেই হচ্ছে ষান্মাসিক। ঠিক আছে, সো অর্ধবার্ষিক বা যদি ষান্মাসিক বলে তাহলে তার মানে কি 6 মাস পর পর, তাহলে বছরে 2 বার। সো চক্রবৃদ্ধির সংখ্যা 2 বার, এম এর ভ্যালু 2 বার। এরপরে 3 মাস পর পর হইলে এটাকে আমরা বলি হচ্ছে ত্রৈমাসিক। ত্রৈমাসিক হলে এম এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 4। 3 মাস পর পর হলে 3 4 12, এম এর ভ্যালু 4। 2 মাস পর পরকে আমরা বলে থাকি দ্বিমাসিক, ভ্যালু হবে হচ্ছে 6। এরপরে 1 মাস পর পর হলে তার কোনো কথাই নেই, আমরা জানি বছরে 12 মাস, ভ্যালু হবে 12। এরপরে পাক্ষিক, এটা অনেকেই জানো না বা এটা হচ্ছে অনেক খুব একটা কমন না, তাও জেনে রাখো। পাক্ষিক হচ্ছে 15 দিন পর পর, তার মানে বছরে তাহলে কত হবে, 24 বার হবে, 12 দুগুণে 24। যদি 7 দিন পর পর হয়, সাপ্তাহিক হলে বছরে হচ্ছে 52 সপ্তাহ, সো এটা হবে হচ্ছে 52, এবং প্রতিদিন হইলে হবে হচ্ছে 365। ওকে ওকে, আচ্ছা চক্রবৃদ্ধির সংখ্যা নির্ণয় করব কিভাবে, এই সম্পর্কে ধারণা দিলে ভালো হতো আপু। চক্রবৃদ্ধির সংখ্যা, আচ্ছা চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে তোমাকে এই যে এই ওয়ার্ডগুলো বলা থাকবে অঙ্কে, যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে তাহলে তুমি ধরে নিবা 2, যদি বলে পাক্ষিক হচ্ছে তার মানে 24, যদি বলে সাপ্তাহিক হচ্ছে 52, যদি বলে প্রতিদিন চক্রবৃদ্ধি হচ্ছে তাহলে 365 বার হবে এম এর ভ্যালু। এখন আজকের মেইন জিনিস, আমাদের ম্যাথে চলে আসি। এই ম্যাথগুলো সলভ করানোর জন্যই বেসিক্যালি আমাদের আজকের ক্লাসটা দেওয়া। সো চলো ম্যাথগুলো দেখা যাক। ওকে, ম্যাথটা একটু ভালো মতো পড়বো আমরা, গ এবং ঘ সলভ করব বেসিক্যালি। প্রথমে দেখো কোন ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়, সবাই আমাকে কমেন্টে জানাবো, আমি পড়াই ফেলছি অলরেডি। কোন ক্ষেত্রে শুধুমাত্র আসলের উপর সুদ গণনা করা হয়, অথবা আমরা বলতে পারি কোন পদ্ধতিতে শুধুমাত্র আসলের উপর সুদ গণনা করা হয়, সবাই দ্রুত কমেন্টে জানাবো। আমি যেই যে কোশ্চেনগুলো করবো ওগুলো একটু দ্রুত জাস্ট কমেন্টে অ্যান্সার দিয়ে দিবে, দেন যখন আমরা এমসিকিউ সলভ করবো সেম নাম্বার দিয়ে অ্যান্সার করে দিবে। ওকে রাইট, ভেরি গুড। সরল সুদের ক্ষেত্রে, একমাত্র সরল সুদের ক্ষেত্রে আসলের উপর সুদ গণনা করা হয়। সো দ্য অ্যান্সার ইজ
সরল সুদ। ওকে, আচ্ছা এরপরে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্য নির্ণয় করা হয়? চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। আমরা জানি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে এবং বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? বাট্টাকরণ বলে। সো চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া অর্থের কোন মূল্য নির্ণয় করা হয়? ভবিষ্যৎ মূল্য। সো প্রথম প্যারায় আমরা এটা লিখে সেকেন্ড প্যারায় আমরা একটু ডিটেলস লিখে দিব। ওকে, আমি তো দেখছিলাম কোনটা দিয়ে কি হয়। ওকে, আবার আচ্ছা এটা একটু আমরা মুছে দেই। আমরা হচ্ছে যেহেতু এখন গ ঘটা সলভ করব, কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়ি সবাই। জনাব সাজ্জাদ, এখন আমরা কোশ্চেনের জাস্ট হচ্ছে ভাগ ভাগ করে দেখব, ঠিক আছে? জনাব সাজ্জাদ 8 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। কত বছরের জন্য? 8 বছরের জন্য কত টাকা? 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। তোমরা কোশ্চেন পড়েই বুঝে যাবা এখানে কি বলছে। এখানে কি বলছে? এটা কি? এইটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। যেহেতু জনাব সাজ্জাদ 8 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান, তার মানে এই টাকাটা কি তার কাছে আজকে আছে। সো 8 বছরের জন্য 10 লাখ টাকা। সীমান্ত ব্যাংক তাকে বার্ষিক 9% হারে সুদ প্রদানের প্রস্তাব দেয়। অপরদিকে তার এক বন্ধু জনাব রাতুল ময়মনসিংহ নিউ টাউনের পাশে জমি কেনার পরামর্শ দেন। জমিতে 8 বছরে টাকা হয়ে যাবে দ্বিগুণ। এবার তাহলে আমরা বুঝতেই পারছি বিষয়টা। জনাব সাজ্জাদের কাছে এখন 10 লাখ টাকা আছে, যেটা সে 8 বছরের জন্য জমা রাখতে চায় হচ্ছে কোন ব্যাংকে? সীমান্ত ব্যাংকে। সীমান্ত ব্যাংক তাকে কি বলে? স্যার আমি আপনাকে বার্ষিক 9% হারে সুদ দিব। সো আমার কি এম আসতেছে? এখানে কিন্তু এম আসবে না। কারণ কি? কারণ আমাকে বার্ষিক চক্রবৃদ্ধি বলছে। আর তার কাছে সেকেন্ড একটা অপশন হচ্ছে একটা জমি কেনা, এই যে জমির দাম যেটা 8 বছরে ডাবল হয়ে যাবে। গয়ের কোশ্চেনটা খেয়াল করি। জনাব সাজ্জাদ সীমান্ত ব্যাংকে কত টাকা রাখলে 8 বছর পর কত টাকা পাবেন? 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখতে চান। আচ্ছা, সো আমরা হচ্ছে একটু সলভ করি। আমরা জানতে চাচ্ছি সীমান্ত ব্যাংকে টাকা রাখলে 8 বছর পরে কত টাকা পাবো। ওকে, সো আমরা এখন দেখি কি কি দেওয়া আছে। বর্তমান মূল্য আমরা জানি দেওয়া আছে হচ্ছে 10 লাখ টাকা। মেয়াদকাল হচ্ছে আমার 8 বছর, সুদের হার 9% অথবা 0.09। এইখানে জাস্ট ম্যাথটা করে দেওয়া আছে, খুবই সিম্পল। ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা জানি পিভি ইন্টু 1 + i পাওয়ার n। এখানে আমরা 10 লাখ টাকা বসালাম, তারপরে হচ্ছে সুদের হার 1 + 0.09 আর হচ্ছে পাওয়ার 8। জাস্ট এটার ক্যালকুলেশনটা করলে টাকা কত আসলো? 19,92,563 টাকা। ঠিক আছে, কত আসছে? 19 লাখ। এই যে ভেরি গুড, একজন করে ফেলছে। 19,92,562.64। এটাকে আমরা রাউন্ডে করে 563 টাকা করে দিতে পারি। ঠিক আছে, খুবই সিম্পল একটা ম্যাথ। জাস্ট এখানে আমরা দেখব যে আমাদেরকে কত টাকা, কোন ভ্যালুটা দেওয়া আছে, বর্তমান না ভবিষ্যৎ। এখানে আমরা দেখলাম যে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে, তার মানে কি আমাকে ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে। আর 8 বছর দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে 9%। জাস্ট সূত্রে বসাবো, জনাব সাজ্জাদ সীমান্ত ব্যাংকে টাকা জমা রাখলে 8 বছর পরে 19,92,563 টাকা পাবে। ঠিক আছে, আচ্ছা একজন বলছে যে একটু ডিফারেন্ট কিছু করেন। হ্যাঁ, সামনের ম্যাথগুলোতে একটু ডিফারেন্ট আসবে। আমরা একদম বেসিক থেকে শুরু করলাম, আর এটা বেসিক্যালি একটা জমির ম্যাথ ছিল, এই জন্য দেখালাম। এরপরে ঘতে কি বলছে? বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত হবে কিনা কিনা। ম্যাথটা খুবই ইজি, 4 মার্কের ম্যাথ, এটাকে তোমাদের কারো মনেই হবে না। দেখো আমরা দেখলাম কি 10 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখি তাহলে কত টাকা পাচ্ছি? 19,92,564 টাকা পাচ্ছি। আর যদি আমি জমিতে রাখি টাকা বা জমিতে ইনভেস্ট করি টাকা, তাহলে কত পাবো? এটা একটু খেয়াল করি। যদি আমরা টাকাটা জমিতে ইনভেস্ট করি তাহলে আমার কত টাকা আসবে? আমি 8 বছরের জন্য 10 লাখ টাকা রাখতেছি। আমাকে কি বলছে? জমিতে যদি রাখি টাকাটা 8 বছরে কি হয়ে যাবে? 8 বছরে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিগুণ হয়ে গেলে 2 দিয়ে গুণ হবে, তাহলে অ্যান্সার কি হবে? 20 লাখ। এখন তোমরাই দেখো, আগেরটাতে তুমি যদি ব্যাংকে টাকা রাখো 19,92,000 টাকা পাচ্ছ, আর যদি জমিতে ইনভেস্ট করো তাহলে কত টাকা পাচ্ছ?
20 লাখ টাকা পাচ্ছ। তাহলে বলো কোনটাতে নিব ক্লাস না কোন প্রকল্পে হচ্ছে আমরা টাকাটা ইনভেস্ট করব? আমরা টাকা ইনভেস্ট করব অবশ্যই হচ্ছে জমিতে। অ্যান্সারটা একটু দেখি, এই যে বন্ধুর পরামর্শে যদি জমিতে নেই তাহলে হচ্ছে 20 লাখ টাকা পাচ্ছি, সুতরাং বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত হবে। ওকে, হ্যাঁ রুবানার অ্যান্সার ঠিক আছে। খুবই ইজি ম্যাথটা করালাম আমরা হচ্ছে, তোমাদের আসলে ইজি লাগতেছে কেন আমি বলি, তোমরা অলরেডি এইসব ম্যাথগুলো করছো এবং তোমরা সবগুলো প্যাটার্নের সাথে, এখানে যারা যারা আসতো সবগুলো প্যাটার্নের সাথে পরিচিত, ঘুরে ফিরে এগুলাই কিন্তু আসছে। এগুলো কিন্তু সব হচ্ছে বোর্ডের কোশ্চেন, চিন্তা করো কতটা ইজি আসছে। ওকে, জমি কিনবো, অবশ্যই জমি কিনবো। এরপরে 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি দেখে গেছে, প্রথমে ক আর খটা দেখি। সবাই আমাকে একটু ইএআর এর পূর্ণরূপটা কমেন্টে জানাও তো, ইএআর এর ফুল ফর্ম কি হবে? যারা যারা ক্লাসে আছো আমাকে দ্রুত কমেন্টে জানাও ইএআর এর ফুল ফর্ম কি। ইএআর দেখো কতে চাইছে, আমরিন বলছে আপু আপনি অনেক ইজি করে বোঝান। হ্যাঁ থ্যাংক ইউ। তোমাদের আসলে এই চ্যাপ্টারগুলো কিন্তু জাস্ট একটু বুঝলে এখান থেকে 10 মার্ক অ্যান্সার করা কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট নিচের ঘতের সাথে 7 পাওয়া যাবে। এফেক্টিভ অ্যানুয়াল রেট, ওকে এতক্ষণ শুভ বলছে, তারপর অনেকেই অ্যান্সার দিচ্ছে, অপূর্ব, হ্যাঁ সবার অ্যান্সার ঠিক আছে। ইআর এর পূর্ণরূপ হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত সুদের হার। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হচ্ছে একটা প্রকল্পে বিনিয়োগ করলে আরেকটা প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, এই যে বিনিয়োগের সুযোগ ত্যাগ করা এটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে গয়ের কোশ্চেনটাতে। কোশ্চেনটা যদি একটু পড়ি, শাহনাজ বেগম 10 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট কার ক্রয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রাখতে চান। এখন তোমরা কোশ্চেন থেকেই বুঝে যাচ্ছ যে কি বলছে, 10 বছর পরে 20 লাখ টাকা দিয়ে কিনতে চায়, তার মানে এই 20 লাখ টাকাটা কোন ভ্যালু? এই 20 লাখ টাকাটা হচ্ছে ফিউচার ভ্যালু। তোমাকে কঙ্কে দেওয়া আছে হচ্ছে ফিউচার ভ্যালু। তুমি আজকে থেকে 10 বছর পরে 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে চাও। ওকে, মেঘনা ব্যাংক তাকে কি অফার করতেছে? 11% হারে এই যে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দেওয়ার প্রস্তাব দিছে। তোমার কাছে তুমি 10 বছর পরে 20 লাখ টাকা চাচ্ছ, এখন তাইলে তোমাকে আজকে কিছু টাকা জমা রাখতে হবে। মেঘনা ব্যাংকের অ্যাপ্রোচ হচ্ছে তোমাকে 11% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে। ওকে, আর তিস্তা ব্যাংক হচ্ছে 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে। একটা হচ্ছে ষান্মাসিক, একটা হচ্ছে ত্রৈমাসিক, ঠিক আছে। এখন গতে তোমাকে জানতে চাইছে 20 লক্ষ টাকা পেতে হলে শাহনাজ বেগমকে মেঘনা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। সো আমরা যদি ইনফরমেশনগুলো একটু লিখি, কি কি দেওয়া আছে আমার ইনফরমেশনে, আমার ফিউচার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20 লাখ টাকা, ফিউচারে আমি 20 লাখ টাকা পেতে চাই। আমার এন সমান সমান দেওয়া আছে হচ্ছে 10 বছর। ওকে, তারপরে আমার আই মেঘনা ব্যাংকের ক্ষেত্রে, যেহেতু আমি বের করতেছি হচ্ছে গতে মেঘনা ব্যাংকের ক্ষেত্রে আমার সুদের হার হচ্ছে 11% এবং আমার এবার কিন্তু এম আছে, এম সমান সমান কত হবে? ষান্মাসিক মানে হচ্ছে 2। আচ্ছা আপু আপনাকে অনেকবার মেনশন দিছিলাম, কই ছিলেন? আজকে যে দেখতে হবে, আমি আসলে নোটিফিকেশনগুলো মনে হয় চেক করি নাই। আপু আর কতক্ষণ ক্লাস নেবেন? এই যে আমরা 9:30 9:35 এর মতো ক্লাস নিব। ক্লাসের মেইন জিনিস কিন্তু বাকি, শর্ট নোটে সাজেশন আছে এবং কিছু ম্যাথ আমরা একদম করে দেখবো হাতে কলমে। ওকে, এবং এম এর মান কত হবে তাহলে? ষান্মাসিক হলে এম এর ভ্যালু হচ্ছে 2। এখন তাহলে দেখি ম্যাথটা, এই যে পুরো ম্যাথটা করা আছে। একজন অ্যান্সার দিছে আমি দেখলাম 6,85,457। ওকে, একটু করে দেখি ম্যাথটা। দেখেন ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, মেয়াদকাল, সুদের হার, বছরের চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া আছে। যা সূত্রে বসে ম্যাথটা করে ফেলছে। এখানে নিচের দিয়ে অ্যান্সারটা দেখা যাচ্ছে না, সো আমরা একটু যদি ক্যালকুলেট করি, নিচে 1.055 পাওয়ার 20, তাহলে 1.055 পাওয়ার হচ্ছে 20, যেটা আসবে সেটাকে আমরা 20 লাখ দিয়ে ভাগ করব জাস্ট। হ্যাঁ 6,85,000। যারা যারা আচ্ছা আপু এত ইজি কোশ্চেন টেস্টে ঘুরে ফিরে, আচ্ছা তোমরা হচ্ছে অনেকে পারো দেখে হয়তো ইজি লাগতেছে, অনেকের কাছেই দেখা যাবে এই ম্যাথগুলো সলভ করেনি। আর টেস্টে ঘুরে ফিরে তোমরা দেখবে এগুলাই দিচ্ছে। আমরা কিন্তু টেস্টের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন ঘাটাঘাটি করে দেখলে কাছাকাছি এই রকমের ম্যাথগুলোই আসে।
আচ্ছা, তাহলে আজকে কত টাকা রাখতে হবে? 6,85,457.92 বা 458 করে দিতে পারি আমরা এটাকে, ঠিক আছে? সো যারা যারা এটার অ্যান্সার বলছে সবারটাই ঠিক আছে। একজন বলছে হচ্ছে 6,85,000, সাথে কিন্তু অ্যামাউন্টটাও বলতে হবে, ওইটা কিন্তু বাদ দেওয়া যাবে না রাফি, সাথে অ্যামাউন্টটাও বলতে হবে। এই যে এটা সিলেট বোর্ড 24-এ আসছে, বললাম না যে এগুলো সব হচ্ছে বোর্ডের কোশ্চেন, যাদের কাছে ইজি লাগতেছে তোমাদের বলা যায় প্রিপারেশন অনেক ভালো, বা এই চ্যাপ্টারের ম্যাথ তোমরা ভালো পারো। সো অ্যান্সার হবে 6,85,457। এখন তুলনা করতে হলে আমাকে বলছে শাহনাজ বেগম তিস্তা ব্যাংকে 7 লক্ষ টাকা জমা রাখলে 10 বছর পরে প্রাইভেট কার ক্রয় করতে পারবে কিনা। সো এবার কিন্তু কোশ্চেনটা একটু ডিফারেন্ট। তিস্তা ব্যাংকে যদি তুমি টাকা জমা রাখো 10 বছর পরে তুমি প্রাইভেট কারটা কিনতে পারবা কিনা, কোশ্চেনটা এবার দেখো। এবার বলেন এটা কিভাবে সলভ করব। শাহনাজ বেগম, আমরা কিন্তু এতক্ষণ প্রেজেন্ট ভ্যালুর ম্যাথ করতেছিলাম। কোন ম্যাথগুলো করতেছিলাম? প্রেজেন্ট ভ্যালুর। তোমাকে এখন বলছে শাহনাজ বেগম তিস্তা ব্যাংকে, কোশ্চেনটা এখানে ঘুরাই দিছে একদম। তোমরা সবাই কি মনে করছিলা যে এর পরের বার বলবে যে তিস্তা ব্যাংকে 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে আজকে কত টাকা রাখতে হবে, আজকে কত টাকা রাখতে হবে? নো, সেটা কিন্তু চায় নাই। বলছে শাহনাজ বেগম তিস্তা ব্যাংকে আজকে 7 লাখ টাকা জমা রাখলে 10 বছর পরে প্রাইভেট কার ক্রয় করতে পারবে কিনা। তার মানে আমাকে এবার কোন ভ্যালু বের করতে বলছে? আমাকে ফিউচার ভ্যালু বের করতে বলছে। ফিউচার ভ্যালু বের করে এবার তুলনা করতে বলছে যে আদৌ কি আমার 20 লাখ টাকা আসে কিনা। নর্মালি কোশ্চেন কি ছিল যে আমরা কি করব, আমরা এখানে দেখব যে ফিউচার ভ্যালু দেওয়া আছে, আমার যেই টাকাটা আছে সেটা দিয়ে আমি 20 লাখ টাকা পারি কিনা। নো, সেটা কিন্তু চাই নাই। এখানে কি চাইছে? 20 লাখ টাকা তুমি ফিউচারে চাচ্ছ, আজকে কত টাকা জমা রাখবো। একটাতে দেখলাম কি আজকে কত টাকা জমা রাখবো, 6,85,458 টাকা রাখলে মেঘনা ব্যাংক আমাকে একটা টাইম পরে 20 লাখ টাকা দিয়ে দিবে। কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম কি যে ঘতে বলবে যে তিস্তা ব্যাংকে কত টাকা রাখতে হবে, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরাই দিচ্ছে। কোশ্চেনে বলছে যে তিস্তা ব্যাংকে তুমি যদি আজকে 7 লাখ টাকা রাখো, তাহলে ইনফরমেশন কি কি দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7 লাখ টাকা, এই তারপরে হচ্ছে বছর দেওয়া আছে এন সমান সমান হচ্ছে 10 বছর। তিস্তা ব্যাংকের ক্ষেত্রে আই কত? আই হচ্ছে 9%, আর এম সমান সমান কি ত্রৈমাসিক বলা আছে, তার মানে 3 মাস পর পর। তাহলে এটা দাঁড়াবে কত? 3 মাস পর পর 3 4 12। এই হচ্ছে তোমার ইনফরমেশন দেওয়া আছে। তোমাকে যেটা করতে হবে এই ইনফরমেশনগুলো দিয়ে ফিউচার ভ্যালু বের করতে হবে। বের করে আমাকে দেখতে হবে আদৌ কি 20 লাখ হয় কিনা। যদি 20 লাখ হয় আমরা বলবো হ্যাঁ ক্রয় করতে পারবে, আর যদি 20 লাখ না হয় তাহলে ক্রয় করতে পারবে না। আচ্ছা, একজন বলছে হচ্ছে ফাইন্যান্স ফার্স্ট পার্ট ইজি, ব্যাংকিং পার্টটা হার্ড। আচ্ছা, ব্যাংকিং পার্টে আমরা যেটা করব, আমি কিন্তু আগামীকালকে তোমাদের আরেকটা ক্লাস আছে যেখানে ব্যাংকিংয়ের 3টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সবগুলো ক্লাসেই সলভ করাবো, ঠিক আছে? কালকে 6টা 30-এ ক্লাস, আমি ক্লাস শেষে বলে দিব। ওকে, সো দেখি প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 7 লাখ, এন সমান সমান 10 বছর, আই 9%, আর এম হচ্ছে 4। অনেকে অ্যান্সার বলে দিছো, তাদের কিন্তু অলরেডি ডান। সো আমরা একটু ম্যাথটা যদি করে দেখি, এখানে পিভি সমান সমান কি হবে? তোমাদের এখানে পিভি সমান সমান না, বেসিক্যালি এফভি সমান সমান, এফভি সমান সমান পিভি কত দেওয়া আছে? পিভি হচ্ছে দেওয়া আছে আমার 7 লাখ, 7 লাখ, তারপরে 1 প্লাস আই আমার সমান সমান হচ্ছে 0.09 আই ডিভাইডেড বাই এম, এম হচ্ছে 4, আর এখানে পাওয়ারে হচ্ছে 10 × 4। ম্যাথটা একদম আমরা হাতে কলমে করব, যারা যারা হচ্ছে ম্যাথ আগে করি নাই আপু, হ্যাঁ তারা একটু নিজে হাতে কলমে আমার সাথে সাথে করে ফেলো। সো আমরা এখানে এটাকে 7 লাখই রাখবো। এরপরে প্রথমে আমরা কোনটা সলভ করব? এই পার্টটুকের কাজ করব। যারা যারা আগে করো নাই জাস্ট এটা তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। 0.09 ডিভাইডেড বাই আমরা কত দিয়ে ভাগ করব? এখানে হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এটা আসবে হচ্ছে 0.0225 আর 40, এখানে 4 × 10 = 40। এখন কি করব? জাস্ট এই অ্যামাউন্টটা যোগ করে পাওয়ার দিয়ে দিব। 7 লাখ ইন্টু, তার মানে 1.0225 ডিভাইডেড বাই 40। জাস্ট এই জিনিসটা ডাইরেক্ট ক্যালকুলেটরে করব। আমরা একটু 2-3 বার করব, 2-3টা পার্টে করব যাতে অঙ্কটা বেশি ছোট না লাগে, ঠিক আছে? তাহলে
225 পাওয়ার হচ্ছে আমার 40, যেটা আসবে সেটার সাথে জাস্ট আমরা 7 লাখ গুণ করে দিব। গুণ করে দিলে হ্যাঁ তোমরা যারা অ্যান্সার বলছো ঠিক আছে, অ্যান্সার আসবে হচ্ছে 17,04,632.27। তাহলে দেখো এখন কিন্তু আর আমরা ক্রয় করতে পারতেছি না। কারণ কি, আমার দরকার ছিল প্রাইভেট কার কেনার জন্য 20 লাখ টাকা, আর আমি যদি তিস্তা ব্যাংকে 7 লাখ টাকা আজকে রাখি, 10 বছর পরে ও আমাকে 20 লাখ টাকা দিবে না, ও আমাকে 17 লাখ টাকা দিবে। ঠিক আছে, 17,04,692 টাকা দিবে। সো আমরা বলতে পারি যে এই টাকা দিয়ে এটা ক্রয় করতে পারবে না। ঠিক আছে, এটা খুবই একটা সিম্পল, দেখা যায় এগুলো ঘুরে ফিরে সব কাছাকাছি ম্যাথ। আচ্ছা, পয়েন্ট বেশি নিলে বা কম নিলে তো টাকা বেশি হয়ে যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে পয়েন্টের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এখানে যদি 5 বা 5-এর বেশি থাকে আগে 1 যোগ করে দিতে, অথবা সবসময় পয়েন্ট 2 ঘর পর্যন্ত নিতে। ঠিক আছে, পয়েন্ট কয় ঘর পর্যন্ত নিব আমরা, এরপরে 2 ঘর পর্যন্ত নিব। আচ্ছা, সো আমরা আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। লাস্ট একটা ম্যাথ আমরা দেখব। এখানে জাস্ট আমি ঘটা রাখছি, জাস্ট আমি ঘটাই সলভ করব। তোমরা একটু উদ্দীপকটা দেখো, একটা বড়সড় উদ্দীপক। জনাব রাসেল তার একটা ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে 8 বছরের জন্য 6 লাখ টাকা সংগ্রহ করেন। তার মানে জনাবের কাছে কত টাকা আছে, জনাব রাসেলের কাছে 6 লাখ টাকা আছে। আপু ব্যাংকিং পার্ট করেন? হ্যাঁ, ব্যাংকিং পার্ট কালকে করাবো, এবং বাকি সব কিছুই কিন্তু একদম থরলি পড়াবো হচ্ছে আমাদের এসএমপি কোর্সে। আর তোমাদের কিন্তু ঠিক এই গ্রুপে আগামীকালকে 6:30-এ ব্যাংকিংয়ের 3টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সলভ করাবো ইনশাল্লাহ। ওইখান থেকে দেখবা তোমরা 20+ বিভিন্ন বোর্ডে তোমরা মেইন পরীক্ষাতে কমন পাচ্ছ, এবং টেস্টে তো মাস্ট কমন থাকবে। ওকে, আমির বলছে হচ্ছে আপু আমি কোনো রিপ্লাই পাইনি, এই যে রিপ্লাই করে দিলাম। ওকে, সো দেখি, তার মানে জনাব রাসেলের কাছে এখন কত টাকা আছে, 6 লাখ টাকা। তিনি উক্ত টাকা ক ব্যাংকে 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। অন্যদিকে তার বন্ধু সুমন পরামর্শ দিল যে টাকাটা দিয়ে জমি কিনতে। তোমাকে জানতে চাচ্ছে ক ব্যাংক হতে টাকা জনাব রাসেল কত টাকা পাবেন তা নির্ণয়পূর্বক তার বন্ধুর পরামর্শ গ্রহণ করো। তাহলে আমরা দেখলাম হচ্ছে, হ্যাঁ কালকে হচ্ছে ব্যাংকিং পার্ট করাবো, এবং ব্যাংকিং পার্টে কালকে আমরা হচ্ছে সব মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সলভ করব। দেখো, জনাব রাসেলের কাছে কত টাকা আছে, 6 লাখ টাকা। কোথা থেকে কালেক্ট করছে, সে একটা ব্যাংক থেকে কালেক্ট করছে। তাহলে আমরা যদি একটু ম্যাথটা এখানে সলভ করি, ওনার কাছে জনাব রাসেলের কাছে এখন প্রেজেন্টে টাকা আছে হচ্ছে 6 লাখ টাকা। এখন এই 6 লাখ টাকার জন্য তার কাছে 2টা অপশন আছে, আইদার ক ব্যাংকে রাখবে না হলে জমি কিনবে। ঠিক আছে আপু, একবারে অ্যান্সার লিখলে হবে না। আচ্ছা, তোমাদেরকে একটু বলি, যারা যারা ভাবতেছে একবারে অ্যান্সার লিখবো, প্লিজ ডোন্ট ডু ইট। তোমরা চেষ্টা করবা 2-3 লাইনে একটু অ্যান্সারটা করতে, কারণ 3 অথবা 4 মার্কের কোশ্চেন, তাহলে বেশি ছোট হইলে কিন্তু দেখা যাবে দেখতে অতটা ভালো লাগতেছে না। অ্যাটলিস্ট 1 পেজ করে ম্যাথটা করা উচিত। সো একটু ভেঙে ভেঙে ম্যাথগুলো অ্যামাউন্টগুলো করে দেখাবা। ঠিক আছে আপু, আমি আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করতে বুঝতে, ভেরি গুড আমির। তাহলে তোমার সাথে কিন্তু সামনে আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে আবার দেখা হচ্ছে। আচ্ছা, সো এরপরে আমরা কি দেখলাম, ওনার কাছে 6 লাখ টাকা আছে, আইদার সে ক ব্যাংকে রাখবে নাইলে জমি কিনবে। এখন আমাকে ডিসিশন নিব কিভাবে, দুইটাতেই দেখবো ফিউচারে কত টাকা পাবে, ফিউচার ভ্যালুতে কত টাকা পাবে। আপু তোমার ক্লাস প্রথমবার করলাম, আমি তোমাদের ক্লাসে প্রথমবার নিলাম। তোমাদের কিন্তু এসএসসি 26 ব্যাচের সাথে আমার এই প্রথম ক্লাস। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকলে সামনে হচ্ছে এসএসসি তোমাদের মেইন এসএমপির কোর্সে থাকবো, এইচএসসিতে আমাদের ওবি আছে, এসএমপি আছে, অ্যাডমিশন আছে। ইনশাল্লাহ তোমরা যারা যারা থাকবে আগামী 2-4 বছর কিন্তু আমাদের সাথে ক্লাস নেওয়া হবে। ওকে, আচ্ছা এরপরে ক ব্যাংকে, তাহলে ক ব্যাংকের ক্ষেত্রে চলো আমরা দেখে নিই যে আসলে বিষয়টা ক ব্যাংকের ক্ষেত্রে কিরকম হবে। ক ব্যাংকের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু তো 6 লাখই থাকবে। ইনফরমেশন কি কি দেওয়া আছে, বছর হচ্ছে 8, 9.5% সুদের হারে মাসিক চক্রবৃদ্ধি। সো এন সমান সমান হচ্ছে 8 বছর, এম সমান সমান হচ্ছে মাসিক যেহেতু বলছে 12, আর আই সমান সমান হচ্ছে 9.5%। সো এখন আমরা বের করব হচ্ছে ফিউচার ভ্যালু কত দাঁড়াবে। অতএব ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। সো এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু বের করার সূত্র। সো প্রেজেন্ট ভ্যালু আমাদের 6 লাখ টাকা। যারা যারা ক্যালকুলেটর আশেপাশে আছে
অ্যান্সার করে ফেলি। অনেকে আপু শুরুতে বলা আছে, আচ্ছা মেসেজটা উপরে চলে গেছে। আচ্ছা 1 + আমরা জানি হচ্ছে জাস্ট ক্যালকুলেটর দিয়ে ম্যাথটা করে ফেলবো। 95 আছে, সো 95কে আমরা জাস্ট 100 দিয়ে ভাগ করলে 0.095। এরপরে m সমান সমান 12, n হচ্ছে আমার কত বছর ছিল 8 বছর, আর এই হচ্ছে 12। সো এখানে আমার 6 লাখ 1 + আচ্ছা ওকে, সো এই পার্টটা আমরা একবারে করে ফেলতে পারি, এটা আর হচ্ছে আলাদাভাবে করার দরকার নেই। এটা যেটা আসবে এটার সাথে আমরা 1 যোগ করে দেব। এখানে একটা ভ্যালু আসবে, অনেক বড় একটা ভ্যালু আসবে, সো আমরা 1 যোগ করে জাস্ট পাওয়ার দিয়ে দিব হচ্ছে 12 × 8। সো এটা আসবে হচ্ছে 2.1318। আরও অনেকগুলো ভ্যালু আছে, এটার সাথে জাস্ট আমরা 6 লাখ গুণ করে দিব, তাহলে এটা আসবে হচ্ছে, আচ্ছা দেখি অনেকে, হ্যাঁ 12,79,000। রুল 69, রুল 72 দিয়ে কোশ্চেন থাকতে পারে, সিকিউ থাকবে না, এমসিকিউ থাকবে, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে 28,000। যে বলছো 28,000 তুমি মেবি পরেরটারটা বলছো, আগে আমরা দেখি হচ্ছে এইটা 12,79,132 টাকা, ঠিক আছে। এটাকে আমরা 132-এ রাখতে পারি, এটা নিয়ে আর কিছু করার লাগবে না। ওকে, সো যদি 6 লাখ টাকা আজকে 8 বছরের জন্য 9.5% সুদে বা মাসিক চক্রবৃদ্ধিতে রাখি, তাহলে 8 বছর পর আমি পাবো হচ্ছে 12,79,132 টাকা। আমার কাছে দুইটা ওয়ে ছিল, আইদার আমি ব্যাংকে রাখবো, আর না হলে হচ্ছে দেখো পরে কি বলছে, বন্ধুর পরামর্শে একটা জমি কিনলে একই সময় তার মূল্য 12 লাখ টাকা হবে, তার মানে 8 বছর পরে 12 লাখ টাকা হবে। সেই সাথে এই জমিতে ফসল উৎপাদন করে প্রতি বছর 2 লাখ টাকা করে পাওয়া যাবে। এখন তাহলে আচ্ছা একজন বলছে যে আপনার শুরুতে বলা আছে এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর একবারে করে দিলে সমস্যা কি? যেটা হচ্ছে হ্যাঁ তুমি একবারে অ্যান্সার করতে পারো, এমসিকিউর জন্য কিন্তু জিনিসটা অনেক ইজি হয়, কিন্তু যখন তুমি সিকিউ অ্যান্সার করতেছো 3-4 মার্কের কোশ্চেন, সো ওই জন্য উচিত হবে যে একটু ভেঙে করে দেখানো, অ্যাটলিস্ট অ্যামাউন্টগুলা পার্সেন্টেজগুলো একটু করে করে দেখানো, যাতে ম্যাথটা অ্যাটলিস্ট 3-4 লাইন পর্যন্ত টানতে পারো। একবারে করে দিলে কোনোই যায় আসে না, কিন্তু একবারে করে দিলে আবার স্যারদের মনে হতে পারে যে তুমি কোথা থেকে অ্যান্সার নিয়ে আসছো, ঠিক আছে। সো গতানুগতিক ওয়েতে এই ক্ষেত্রে অ্যান্সার করা ভালো, ঠিক আছে। আচ্ছা রুল 72 কি? এটার এমসিকিউ আছে, তখন বলতেছি যে রুল 72 কি। আচ্ছা সো তাহলে ক ব্যাংকের ক্ষেত্রে এখন জমি থেকে, আচ্ছা জমির ম্যাথটা যদি এখানেই করি, জমি থেকে তোমাকে কি বলছে যে 8 বছরে তুমি 12 লাখ টাকা পাবা। জিনিসটা কি, ট্রিক্সটা কিন্তু এইখানেই, 8 বছরে তুমি 12 লাখ টাকা পাবা, সেই সাথে প্রতি বছর 2 লাখ টাকা করে আয় করবা। এখন মেজরিটি স্টুডেন্টকে আমি যেখানে ভুল করতে দেখছি, ওরা যেটা করে 12 লাখের সাথে 2 লাখ যোগ করে দেয়, তখন বলে হচ্ছে আপু 14 লাখ টাকা পাবো। নো, দেখো তোমাকে কি বলছে, প্রতি বছর 2 লাখ টাকা করে পাবা। অনেকেই এই প্রতি বছরটা স্কিপ করে ফেলে, ঠিক আছে। সো আমরা প্রতি বছরে যদি পাই, তাহলে আমরা এটা কয় বছরের জন্য এই প্রজেক্টটা নিচ্ছি বা জমিটা কিনতেছি? 8 বছরের জন্য। তাহলে এই 12 লাখের সাথে আরও আমার 2 লাখ ইন্টু 8, 8 দুগুণে 16 লাখ যোগ হবে। তার মানে জমি থেকে আমি শুধুমাত্র ফসল বিক্রি করে 16 পাচ্ছি, আর জমির দাম তো অটো ডাবল হচ্ছে, দ্যাট মিনস 12 লাখ। সো 12 আর 16 হচ্ছে তোমার কত? 12 12 12 24 25 26 27 28, 28 লাখ টাকা পাচ্ছি, ঠিক আছে। একজন আমি দেখছি 28 লাখ অ্যান্সার দিছিলে, তোমারটা একদম কারেক্ট হয়েছে। 6টা, আচ্ছা 6টা 30-এ নিলে ভালো, 8টা 30-এ নিলে ভালো। তো এখন যেটা সমস্যা, ক্লাসগুলো তো অলরেডি তোমাদের অনেকগুলো ক্লাসের সাথে শিডিউল করা, এই জন্য এটা ফিক্সড হয়ে গেছে। তো তোমাদের কিন্তু যারা ধরো তুমি যদি ইমার্জেন্সি থেকে ক্লাসটা না করতে পারো, করলে অবশ্যই অনেক ভালো হয়, তুমি নিজে অ্যান্সার দিতে পারবা, বাট না করতে পারলে একটু লাইভটা দেখে নিও, ক্লাস থাকবে লাইভটা। আমাদের ম্যাডাম বসে একবারে করে দিতে, না হলে তাকে অঙ্কের ভুল হবে। আমি বলি তুমি একবারে করো, তাতে সমস্যা নাই, কিন্তু জাস্ট একটু 2-3, এই যে আমি যেরকম দেখো এই ম্যাথটা একটু জাস্ট 2-3 লাইনে করে দেখালাম, আমি তো চাইলে ইনফরমেশন লিখে ডাইরেক্ট এটাতে চলে আসতাম, এটা কোনো মানে বাধ্যবাধকতা নেই, কিন্তু করলে বেটার। তোমরা গাইড বইগুলোতেও দেখবে কিন্তু এরকম একটু 2-3 লাইনে ম্যাথটা করে দেওয়া, ঠিক আছে। বাট যদি কোনো আলাদা ইনস্ট্রাকশন থেকে থাকে কলেজের পক্ষ থেকে, সেক্ষেত্রে কলেজের জন্য এটা ফলো করবা। আচ্ছা একজন বলছে হচ্ছে আরেকবার বোঝান, ওকে আমরা একটু কোশ্চেনটা দেখি।
ক ব্যাংকেরটা তো আশা করি বুঝতে পারছি যে আজকে 6 লাখ টাকা রাখলে 8 বছর পরে কত পাবো। এখন আইদার তোমার কাছে একটা অপশন হচ্ছে তুমি ক ব্যাংকে টাকা রাখো, না হলে সেকেন্ড অপশন হচ্ছে তুমি টাকাটা দিয়ে একটা জমি কিনো। জমি থেকে তুমি কত টাকা পাবে সামনে? জমি থেকে তোমাকে বলছে এই একই সময়ে জমির দাম হয়ে যাবে 12 লাখ টাকা। তার মানে দেখো তুমি 6 লাখ টাকা দিয়ে একটা জমি কিনতেছো যেটার দাম 8 বছর পরে 12 লাখ টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জমি তো অলরেডি প্রফিট। ঠিক আছে, ওকে। একজন জিজ্ঞেস করছে প্রতি বছর না উল্লেখ থাকে। প্রতি বছর না উল্লেখ থাকলে প্রথমে যেটা বললাম 12 লাখের সাথে জাস্ট 2 লাখ যোগ হবে। বাট আমি বুঝতে পারছি তোমরা অনেকেই হচ্ছে প্রতি বছরটা মিস করছো। সো প্রতি বছর না উল্লেখ থাকলে তোমার জাস্ট টাকা ডাবল হবে, সেই সাথে জাস্ট এক্সট্রা 2 লাখ টাকা পাবা। তাহলে টোটাল কত হলো? 14 লাখ। আর যদি বলে প্রতি বছর, তাহলে এই 12 লাখের সাথে তোমার আরো টাকা যোগ হবে। কিভাবে যোগ হবে? তুমি 2 লাখ টাকা করে পাচ্ছ প্রতি বছর। বছর কত? 8। তাহলে এখানে পাচ্ছ হচ্ছে 16 লাখ টাকা। তার মানে 6 লাখ টাকা জমিতে ইনভেস্ট করলে জমির দাম 8 বছরে 12 লাখ টাকা হবে। তুমি এক্সট্রা আরো 6 লাখ টাকা পাচ্ছ, সেই সাথে তুমি প্রতি বছর 2 লাখ টাকা করে ফসল থেকে টাকা ইনকাম করতেছো। তাহলে তোমার কিন্তু ইনকাম লাইন কয়টা? 2টা ইনকাম লাইন। একটা হচ্ছে জমি নিজে, আরেকটা হচ্ছে জমি থেকে যে ফসলটা পাচ্ছ ফসল উৎপাদন করে সেইটা। এখন জমির দাম কত? 12 লাখ টাকা, আর ফসল হচ্ছে প্রতি বছরে তোমাকে 2 লাখ করে দিচ্ছে, 8 বছরে তোমাকে 16 লাখ টাকা দিবে। তাহলে 16 লাখ আর 12 লাখ যোগ করলে 28 লাখ টাকা হচ্ছে তুমি মাত্র এই জমিতে ইনভেস্ট করলে পাবা। আশা করি এবার ক্লিয়ার। সো আমরা যদি ক ব্যাংকে রাখি মাত্র 12,79,132 টাকা পাবো, আর যদি পরেরটাতে করি তাহলে 28 লাখ টাকা পাবো। তাহলে তুমি বলো ডিসিশন কি হবে? পরামর্শ গ্রহণ করা কি যৌক্তিক হবে? অবশ্যই যৌক্তিক হবে। ওকে ওকে, এই ছিল হচ্ছে আমাদের সিকিউ কিছু জমি রিলেটেড। আমি কিন্তু তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি জমি রিলেটেড ম্যাথগুলো করাইতে চাই, কারণ বাকি ম্যাথ তোমরা সবাই কম বেশি পারো। সো ডেমো হিসেবে আমি জমিটাতে একটু বেশি ফোকাস করছি। এই যে দেখো প্রতিবারের এটাও কিন্তু বোর্ড কোশ্চেন ছিল এবং প্রতিবার দিয়ে একটা ঝামেলা দিয়ে দেয়। ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করব, খুব ফাস্ট সলভ করব। তোমরা যেটা করবে আমাকে জাস্ট কমেন্টে অ্যান্সার জানিয়ে দিবে, একের এ নাকি বি নাকি সি, ওইভাবে অ্যান্সার জানিয়ে দিবে। প্রথমটা, অর্থের সময় মূল্যের মূল কারণ কোনটা? সুদের হার। এটা কিন্তু বোর্ড কোশ্চেন, এটা প্রতি বোর্ডেই আসে। ঠিক আছে আপু, ফাইন্যান্সের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ সিকিউ এসকিউ, হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করতেছি। তোমাদের আমি একটু বেশি ফোকাস দিতে চাচ্ছি হচ্ছে এসকিউ এর উপর। এসকিউতে ভালো একটা অ্যামাউন্ট 20 মার্কের কোশ্চেন এসকিউ থেকে। সো আমি চাচ্ছিলাম তোমাদের জন্য ভালো একটা এসকিউ সাজেশন রেডি করতে, যেটার কাজ হচ্ছে হলেই কিন্তু তোমাদেরকে একদম ভিডিও আকারে দিয়ে দিব। বাট আজকে কিন্তু এই চ্যাপ্টারের এসকিউগুলো দিয়ে দিব। ওকে, সবাই বলছে একের এ, ভেরি গুড, সবাই খুব ফাস্ট। অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। এরপরে এখানে একটা ম্যাথের মতো আছে যেটা আমরা রুল 72 ইউজ করে সলভ করব। তোমরা কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলে রুল 72 এর ব্যাপারে। সো চলো দেখি। রাতুল তার সঞ্চিত 5 লক্ষ টাকা বার্ষিক 6% সুদে ব্যাংকে বিনিয়োগ করতে চান। বন্ধুর পরামর্শে নিজ এলাকায় জমি ক্রয় করেন, যার মূল্য 8 বছর পর দ্বিগুণ হবে। তার মানে রাতুলের কাছে 2টা অপশন ছিল। একটা হচ্ছে 5 লক্ষ টাকা 6% সুদে একটা ব্যাংকে রেখে দেওয়া, আর আরেকটা হচ্ছে 8 বছরের জন্য জমিতে ইনভেস্ট করা। এখন তোমাকে জানতে চাইছে জমি ক্রয়ের সুযোগ ব্যয় কত। যদি আমি জমি ক্রয় করি সেক্ষেত্রে কত টাকার সুযোগ ব্যয় হবে। আচ্ছা চলো দেখি এটার অ্যান্সার কিভাবে করব। দেখো আমাকে বলা আছে কি, একটা সুদের হার তো দেওয়াই আছে, আমাকে বেসিক্যালি রুল 72 ব্যবহার করে আরেকটা সুদের হার ব্যবহার করা লাগবে। যারা যারা রুল 72টা জানো না তাদের ক্ষেত্রে বলি, রুল 72 দিয়ে আমরা হচ্ছে সুদের হার আই বের করতে পারি অথবা সময় এন বের করতে পারি। তবে একটা শর্ত আছে, রুল 72 একমাত্র তখনই ব্যবহার করতে পারবো যখন টাকা ডাবল হবে। এই যে দেখো এখানে কিন্তু বলে দিছে 8 বছর পরে দ্বিগুণ হবে। যদি তোমাকে এই 2x হওয়ার কথা না বলা থাকে আমরা কখনোই রুল 72 ব্যবহার করতে পারবো না। বেসিক্যালি রুল 72 ব্যবহার করে আমরা সুদের হার বের করতে পারি, তখন অবশ্যই আমাকে বছর দেওয়া থাকতে হবে, আর বছর বের করতে পারি যদি সুদের হার দেওয়া থাকে। ঠিক আছে, সো রুল 72-এর মেইন শর্তটা হচ্ছে টাকা অবশ্যই দ্বিগুণ হইতে হবে। এখন দেখো সেকেন্ড লাইনটাকে কিন্তু আমরা দেখতে পারলাম টাকা দ্বিগুণ হচ্ছে।
দ্বিগুণ হইলে আমরা রুল 72 ব্যবহার করে যদি আমরা সুদের হার বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে 72 ডিভাইডেড বাই হচ্ছে n বা নাম্বার অফ ইয়ার্স। এখন দেখো 72 ডিভাইডেড বাই n কত দেওয়া আছে 8, তার মানে 9%। অ্যান্সার হবে হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে অ্যান্সার কিন্তু এ 9%। সো 72 ব্যবহার করে সূত্রগুলো চাইলে কেউ লিখে নিতে পারো। যদি আমি রুল 72 ব্যবহার করে n বের করতে চাই, সূত্র হচ্ছে 72 ডিভাইডেড বাই i, 72 ডিভাইডেড বাই i। আর যদি আমি i বের করতে চাই, সূত্র হচ্ছে 72 ডিভাইডেড বাই n। কখন ব্যবহার করতে পারবো রুল 72? শুধুমাত্র যখন টাকা আমার দ্বিগুণ হবে, ডাবল হয়ে যাবে। অ্যান্সার হবে 9। ওকে, এরপর আসলের উপর প্রত্যেক বছর সুদ গণনা করা হয়, এটা আমি বলে দিই, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। এই কোশ্চেনটা আমরা অলরেডি সলভ করছি। ওকে, এবার এটা বলি, 4 নম্বরের অ্যান্সার দিব সবাই। চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় কিসের উপর? চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় কিসের উপর? সবাই হচ্ছে 4-এর অ্যান্সার বলে দিব। আর একজন জিজ্ঞেস করছে কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, এটা হচ্ছে ফাইন্যান্স পড়ানো হচ্ছে চ্যাপ্টার 4 অর্থের সময় মূল্য। এটা হচ্ছে বিজনেস স্টাডিজের সাবজেক্ট। সো তুমি বিজনেস স্টাডিজের হলে কিন্তু ক্লাসটা করতে পারো। সবাই বলতেছে হচ্ছে, আচ্ছা আয়ান বলছে 4-এর বি, অনেকে বলছে 4-এর সি। অ্যান্সার দেখে নেই। চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় সুদ আসলের উপর, বিনিয়োগের উপর না। চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় সুদ প্লাস আসলের উপর, আর সরল সুদ প্রদান করা হয় শুধুমাত্র আসলের উপর। এরপরে সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সব কিন্তু এগুলা বোর্ডের কোশ্চেন। এরপরে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে? বার্ষিক বাট্টাকরণ, সরল সুদ নির্ণয়, বার্ষিক চক্রবৃদ্ধিকরণ নাকি প্রকৃত সুদের হার? কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয় যদি তুমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চাও? সবাই হচ্ছে আমরা 6-এর অ্যান্সারটা দিব। ওকে, সবাই বলতে হচ্ছে, সবাই কত অ্যান্সার দিচ্ছে? 60। হ্যাঁ, ওকে, প্রকৃত সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধিকরণ। ওকে, অ্যান্সার দেখে নে, অ্যান্সার একদম কারেক্ট, 60 বার্ষিক চক্রবৃদ্ধিকরণ। ওকে, সো ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ। এরপরে এই ম্যাথটা একটু তোমরা করে আমাকে অ্যান্সার জানাও। 10% সুদের হারে 2 বছর পরে 25,410 টাকার বর্তমান মূল্য কত হবে? আমরা প্রেজেন্ট ভ্যালু জানতে চাচ্ছি। এইটা আমার দেওয়া আছে হচ্ছে ফিউচার ভ্যালু, এইটা আমার দেওয়া আছে হচ্ছে এন, এটা আমার দেওয়া আছে হচ্ছে আই। আমিও ম্যাথটা করি, ততক্ষণে তোমরাও নিজেরা সলভ করতে থাকো। আমরা জানতে চাচ্ছি প্রেজেন্ট ভ্যালু। এইসব ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটারে এক বাক্যে করে ফেলবো, কারণ আমার এমসিকিউর ক্ষেত্রে আমার বেশি সময় দেওয়ার মতো সময় থাকবে না। সো প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। সো ফিউচার ভ্যালু আমার কত দেওয়া? ফিউচার ভ্যালু হচ্ছে 25,410 টাকা দেওয়া। 1 প্লাস 10% হচ্ছে 0.1, আর এন সমান সমান হচ্ছে 2 বছর। সো অলরেডি মনে হয় অনেকে অ্যান্সার করে ফেলছো। 1 প্লাস 0.1 পাওয়ার হচ্ছে জাস্ট 2। ওকে, এটার সাথে 25,410 জাস্ট গুণ করে দিব। ও সরি, তোমাদের তো এখানে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, দাঁড়াও। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে সূত্রটাতে একটু ঝামেলা হয়েছে। ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। সো ফিউচার ভ্যালু সমান সমান দেওয়া আছে হচ্ছে 25,410 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস 0.1, আর এন সমান সমান হচ্ছে 2। ওকে, 7-এর হচ্ছে সবাই হচ্ছে এ বলতেছো, অ্যান্সারটা আমিও একবার করে দেখি। 25,410 ডিভাইডেড বাই অ্যান্সার। ইয়েস, যারা যারা এক বলতেছিলে 100% কারেক্ট। এটা হচ্ছে 21,000 টাকা হবে। এরপরে লাস্টের দুইটা এমসিকিউ। জনাব কাশেম তার সঞ্চিত 2 লাখ টাকা 10% মুনাফায় 6 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখলেন। তার মামা পরামর্শ দিয়েছিলেন ওই টাকায় জমি কিনলে 6 বছরে তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হতো। জনাব কাশেম প্রাইম ব্যাংক থেকে 2 বছর পর কত টাকা পাবেন? প্রথম কোশ্চেনটা হচ্ছে জনাব কাশেম প্রাইম ব্যাংক থেকে কত টাকা পাবে। এইটা কিন্তু তোমরা জাস্ট ম্যাথটা করে ফেলতে পারো,
কি দেওয়া আছে, 2 লাখ টাকা দেওয়া আছে। আমি বেসিক্যালি বের করব হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু, যেটা দেওয়া আছে 2 লাখ টাকা ইন্টু 1 প্লাস, আমার এখানে বলছে হচ্ছে 6 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখলেন, আমাকে কোনো চক্রবৃদ্ধির কথা বলা হয় নাই। সো 1 প্লাস আই 0.1, আর আমার এখানে বছর কত দেওয়া আছে 6। জাস্ট আমরা সবাই এইটা সলভ করব। ওকে, এখানে প্রাইম ব্যাংক থেকে 2 বছর পর কত পাবে। এই যে একটা জিনিস খেয়াল করছো তোমাদের, কিন্তু এখানে আমিও দেখি নাই, এটা হচ্ছে 2 বছর পরেরটা জানতে চাইছে। ওকে, সো 2 বছর পর হইলে তুমি এখন টাকা রাখতেছো হচ্ছে 2 লাখ ইন্টু 1 প্লাস 0.1, আর এখানে বছর হবে 2, কারণ আমাদের টোটাল মেয়াদ হচ্ছে তোমার ইসের হইলেও 6 বছর হইলেও আমাকে আপাতত জানতে চাচ্ছে হচ্ছে 2 বছরেরটা। ওকে, সবাইকে অ্যান্সার বলছি। অনেকে হচ্ছে, একজন বলতেছে হচ্ছে, আচ্ছা অনেকেরটা আমি দেখতে পাচ্ছি না, ব্যাপার কি। ইকরাম বলছে হচ্ছে এ, এটা আসলে কোনটার জন্য বলছে আই ডোন্ট নো। আমরা একটু অ্যান্সারটা দেখি। আচ্ছা, অনেকেই বলতেছে ডি। হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে ডি, 2,42,000। এই যে আমারও সেম ক্যালকুলেটারে 2,42,000 আসছে। ওকে, সো এটা গেল হচ্ছে প্রথমটা। এই উদ্দীপক নিয়েই আরেকটা কোশ্চেন আছে, দেখো। উদ্দীপক অনুযায়ী জনাব কাসেমের সুযোগ ব্যয় কত? 14, 12, 10, 2। এখন দেখি সুযোগ ব্যয়টা আমরা কিভাবে বের করব। সুযোগ ব্যয়টা সেম কোনটা দিয়ে বের করব? রুল 72 দিয়ে বের করব। 9 নাম্বার এই কোশ্চেনটার অ্যান্সারও আমরা রুল 72 দিয়ে বের করব। তুমি আইদার একটা ব্যাংকে টাকা রাখবা যে তোমাকে 10% মুনাফা দিবে, আর আরেকটা হচ্ছে ব্যাংকে রাখবা, আরেকটা হচ্ছে জমি কিনবা। তাহলে তুমি ডিসিশন কিভাবে নিবা? ডিসিশন নেওয়ার ওয়ে হচ্ছে আইদার তুমি হচ্ছে রুল 72 ইউজ করতে পারো, আর না হলে ম্যাথ করে দেখতে পারো। ইজি হচ্ছে রুল 72 ইউজ করা, কারণ আমাকে কোশ্চেনে সুযোগ ব্যয় জানতে চাইছে। তাহলে দেখো, জমি 6 বছরে কি হবে? দ্বিগুণ হবে। তাহলে আমরা সুদের হার জানতে চাচ্ছি। রুল 72 অনুযায়ী সুদের হার বের করার সূত্র হচ্ছে 72 ডিভাইডেড বাই এন। 72 এন হচ্ছে তোমার কত? এন হচ্ছে 6 বছর। তাহলে 72 ডিভাইড বাই 6 করলে যেটা অ্যান্সার আসবে ওইটাই আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে 12। ঠিক আছে, তার মানে সুযোগ ব্যয় কত? জমি থেকে ইনকাম হবে 12। ওকে রাকিব, ভেরি গুড। রাকিবের অ্যান্সার কিন্তু হয়েছে, অ্যান্সার হবে হচ্ছে 12%। এগুলা হচ্ছে তোমাদের সব বোর্ডের এমসিকিউ ছিল এবং ভেরি ইম্পর্টেন্ট। দেখো ম্যাথগুলো করতে তোমাদের কিন্তু আমি বোর্ডে আমি দেখছি প্রতিটা বোর্ডে রুল 72 থেকে একটা কোশ্চেন থাকবে। সো 72-এর ক্ষেত্রে বিষয় হচ্ছে 3টা জিনিস আমরা মনে রাখবো। যদি আমরা সুদের হার দেওয়া থাকে এবং টাকা দ্বিগুণ হয়, আমরা মেয়াদ বের করতে পারবো বা এন বের করতে পারবো। আর যদি এন দেওয়া থাকে, সুদের হার বের করতে হলে 72 ডিভাইডেড বাই জাস্ট এন করে ফেলবো। হ্যাঁ, রাফি একদম কারেক্ট, অ্যান্সার হচ্ছে 12% হবে। ওকে, এবার আসো হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশন, বা এগুলো থেকে পুরো চ্যাপ্টারে ঘুরে ফিরে এগুলা থেকেই তোমাদের কোশ্চেন হয়। সো প্রথমে দেখো, তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা সলভ করার জন্য। আমাদের এখানে প্রায় হচ্ছে 11টা কোশ্চেন আছে। আমরা যদি একটা একটা করে দেখি, প্রথমটা আছে হচ্ছে অর্থের সময় মূল্য কি। আমরা সবাই জানি, খুব ইজি, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। এরপরে এসএস যে নিছো, এরপরে কিন্তু আরেকটা আছে, ঠিক আছে। তারপরে সুযোগ ব্যয় কি? একটা প্রকল্পে বিনিয়োগ করলে অন্য একটা প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করার কারণে যে ব্যয়টা হয় তাকে সুযোগ ব্যয় বলে। অর্থের সময় মূল্যের মূল কারণ কি? সুদের হার। এই জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে আসতে পারে। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন? কেন আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান হয় না? কেন হয় না? এটার কারণ হচ্ছে সুদের হারের কারণে হয় না। তারপরে অর্থের সময় মূল্য কেন পছন্দ? কারণ সময় মূল্য পছন্দনীয়, কারণ মানুষ এখানে বর্তমান মূল্যটাকে পছন্দ করে, কারণ বর্তমান মূল্যের ভোগ করার সুযোগটা বেশি। মানুষ 1 বছর পরে 100 টাকা পাওয়া থেকে আজকে 100 টাকা পাওয়াটা বেশি প্রেফার করে। বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? অথবা বাট্টাকরণ কি? দুইটাই কোশ্চেন থাকতে পারে। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? অথবা চক্রবৃদ্ধিকরণ কি? এরপরে সেকেন্ড, আবার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটে কি আমার থাকাটা উচিত হবে? না, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে,
অনেকেরই হচ্ছে এসএস ডান। এরপরে রুল 72 কি, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রকৃত সুদের হার কি, বা প্রকৃত সুদের হার বা যেটাকে আমরা বলি হচ্ছে ইএআর, এফেক্টিভ অ্যানুয়াল রেট। শুধুমাত্র আসলের উপর কোন সুদ দেওয়া হয়, সরল, এটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। চক্রবৃদ্ধি সুদ কি, সুদ আসলের উপর যে সুদ দেওয়া হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে কেন, যত বেশি বার চক্রবৃদ্ধি হবে তোমার টাকার পরিমাণ তত বাড়বে। কেন, কারণ চক্রবৃদ্ধির সুদে সুদ আসলের উপর হিসাব কাউন্ট করা হয়। সো যতবার চক্রবৃদ্ধি হবে তোমার সুদ বাড়তে থাকবে, দ্যাটস ওয়াই তোমার সুদ আসলও বাড়বে। এই কারণে চক্রবৃদ্ধি যত বেশি হবে সুদের পরিমাণ তত তোমার ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ক্লাস। ইআর এর ম্যাথ তো করানো না, আচ্ছা ইআর এর ম্যাথ করানো হয় না কারণ হচ্ছে ইআর এরটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এমসিকিউতে আসে। সো আমরা কিন্তু এগুলো আগামীতে আমাদের এসএমপি কোর্সে সব কিছুই সলভ করাবো। সো তোমরা একটু যারা এই যে 80-82 জন আছে আমাকে কুইক একটা টেক্সট দাও যে আপা আজকের ক্লাসটা কিরকম লাগছে, আমাকে একটু জাস্ট জানাও, যেহেতু আমাদের আগামীকালকেও ক্লাস আছে। ওকে, 11টা কোশ্চেন পড়া ডান অলরেডি, ভেরি গুড আফসানা, ভেরি গুড। আপু আমাদের টেস্ট পরীক্ষার আগে কি কোনো সাজেশন দেবেন, রিপ্লাই পাচ্ছি না। আচ্ছা এইটা আমি তোমাদেরকে কালকের, তোমাদের জন্য আমি অলরেডি এসকিউ সাজেশন রেডি করতেছি, আর একটা প্রপার সাজেশনের ব্যাপারটা আমি তোমাদেরকে কালকেই জানাবো, ঠিক আছে? সব কিছুই পেয়ে যাবা, কোনো প্যারা নেই। ওকে, ব্যাংকিংয়ের এসকিউ দিন। আচ্ছা ব্যাংকিংয়ের কালকে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো, আর ব্যাংকিংয়ের এসকিউটা আমি সাজাচ্ছি খুব সুন, তোমাদেরকে ব্যাংকিংয়ের এসকিউ নিয়ে একটা আলাদা ভিডিও করে বা আমি পোস্ট দিয়ে গ্রুপে দিয়ে দিব। ওকে, সেতারা বলছে খুব ভালো লাগছে আজকের ক্লাসটা, সেটা ছিল। রাকিব বলছে ভালো লাগছে, অ্যান্ড রাকিব কিন্তু ভেরি গুড, রাকিব কিন্তু মেজরিটি অ্যান্সার যতগুলো দিছে সবগুলোই ঠিক ছিল। তোমার প্রিপারেশন অনেক ভালো, চেষ্টা করো সবাই যাতে এরকম কারেক্টলি অ্যান্সারগুলো করতে পারে এবং যাতে একটা খুব ভালো রেজাল্ট করে একটা ভালো কলেজে চান্স পেয়ে যাও। যদিও অনেক সময় আছে বাট মাথায় থাকাটা বেটার। কালকে কয়টা বাজে ক্লাস হবে? কালকে হচ্ছে ক্লাস হবে ঠিক 6:30-এ। ওকে, সো চলে আসো হচ্ছে আমাদের তোমাদের এই টেস্ট পরীক্ষার জন্য ফ্রি মিশন যেটা আমরা আজকে নিচ্ছি বা সামনে আরও নিব, সেটাতে বেসিক্যালি কি কি থাকবে সামনে আরও। আমাদের যারা যারা তোমরা আমাদের এসএমপির কোর্সে আছো তারা কিন্তু ডাউট সলভ থ্রেড পেয়ে যাবা আর ডাউট সলভ ক্লাস পেয়ে যাবা। সো যারা যারা আজকের ক্লাসটা করলা তারা কিন্তু এদের মধ্যে তোমাদের মধ্যে যারা আমাদের এসএমপি কোর্সে আছো তারা কিন্তু আজকে আমি একটু পরে একটা পোস্ট দিব যেখানে তোমরা আজকের ক্লাস নিয়ে যা ডাউট ছিল সেই ডাউটগুলো কিন্তু তোমরা আমাকে জাস্ট কোশ্চেন করতে পারো, আমি সবগুলোর অ্যান্সার দিয়ে দিব আজকে রাতের মধ্যে। সেই সাথে এই ডাউটগুলো নিয়ে কিন্তু তোমাদের একটা ক্লাসও হবে। টেস্ট প্রিপারেশনের এই মিশন শেষ হওয়ার পর তোমাদের জন্য থাকছে প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ের উপর 2টা করে ডাউট সলভ ক্লাস। তো যার যেখানে যা ডাউট থাকবে সব কিছু কিন্তু আমরা তোমাদের এসএমপির পেইড গ্রুপটাতে সলভ করে দিব। আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। একদম একদম আমাকে খুঁজে মেনশন করে দিয়েছে, যে দেখবো আজকে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখন মেইন জিনিস রিভিল করি, সেটা হচ্ছে তোমরা আজকের ক্লাসটা তোমাদের যারা ভালো লাগছে আপু উত্তরগুলো একটু লিখে দিবেন, কিভাবে নিবেন আপু, অল সাবজেক্টের সাজেশন পাবো। আচ্ছা সবগুলোই জানানো হবে। আচ্ছা আর কিভাবে নিব, ক্লাস নিব হচ্ছে আগামীকালকেরটাও আমরা লাইভ ক্লাস নিব, আর এই ক্লাসগুলো শুধুমাত্র যারা পেইড ব্যাচে আছো তাদের জন্য, এসএমপির পেইড কোর্সে যারা আছো তাদের জন্য। এখন তোমাদের মধ্যে যারা যারা এতক্ষণ হচ্ছে আমাদের ইটা চাচ্ছিলে প্রোমো কোডটা, ঠিক আছে, যেটা তোমাদের জন্য মেইন রিভিল করার ছিল সেটা হচ্ছে আমার প্রোমো কোডটা। সো তোমাদের মধ্যে যারা যারা আমাদের কোর্সটা কিনতে চাচ্ছ তারা কিন্তু আমার নামের একটা প্রোমো কোড আছে ফাইজা SSC 26, এইটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে এবং আমাদের কোর্সে অ্যাডমিট হয়ে যেতে পারবে। সো যারা যারা আমার কোডটা ইউজ করতে চাচ্ছ তারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং খুব দ্রুত ভর্তি হয়ে যেও, কারণ আমাদের কিন্তু আগামী মাস থেকে একদম পূর্ণোদ্যমে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের সাজেশন এসকিউ নিয়ে তোমাদের আসলে অনেক প্যারা যাচ্ছে, কারণ প্রথমবারের মতো এসকিউ আসছে। সেক্ষেত্রে তোমাদের আমি আলাদাভাবে তোমাদের এসকিউ নিয়ে কাজ করতেছি, খুব সুন তোমাদের গ্রুপে 7টা চ্যাপ্টারেরই এসকিউ পোস্ট করে দিব। ধরো প্রতিটা চ্যাপ্টার থেকে জাস্ট 10টা করে এসকিউ পড়বা, মোটামুটি সলভ হয়ে যাবে। সো লাস্ট অ্যানাউন্সমেন্ট, তোমাদের সাথে আগামীকালকে ঠিক 6:30-এ ব্যাংকিংয়ের 3টা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আগামীকালকে হচ্ছে তোমাদের 12 তারিখ না, ইয়েস আগামীকালকে 12 তারিখে 6:30-এ
ঠিক এই গ্রুপে একটা লাইভ ক্লাস নিব যেটা ফুললি হবে ব্যাংকিং পার্টের উপর, ঠিক আছে? এবং তোমাদের যে এসকিউ সাজেশনের ব্যাপার আছে এটা আমি আলাদাভাবে গ্রুপে পোস্ট করে দিব। সো এই ছিল আমাদের ক্লাস। সবার সাথে আশা করি যারা আজকে ছিল, আশা করি সবার সাথে আমাদের আগামীকালকে আবার দেখা হবে 6টা 30-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং কালকের ক্লাসে সবাই জয়েন করবে।